একটু দেরি হলেও, অর্থাৎ কিছুটা দেরি হলেও অবশেষে আমেরিকা মনে হয় বুঝতে পারছে যে তাদের ওয়েস্টার্ন সিভিলাইজেশনের প্রকৃত শত্রু আসলে কারা। আমেরিকা হয়তো বুঝতে পারছে, আরও পশ্চিমা অনেক দেশগুলো বুঝতে পারছে, বাট এখানে আমেরিকার সাথে তফাৎটা হলো আমেরিকা এটা খালি বুঝছে তাই না, এইবার এরা এটা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসছে এবং প্রকাশ্যে কিন্তু প্রচার করা শুরু করছে একেবারে সরকারিভাবে। এবং সেই হেতু এখানে যে তুলসী গ্যাবার্ড, যে নাকি তাদের যে গোয়েন্দা সংস্থার প্রধান, মানে সমস্ত গোয়েন্দা সংস্থার একটা প্রধান পদ আছে, তো এই তুলসী গ্যাবার্ড সেই পদে তো আছে আমরা জানি। তো কোনো একটা অনুষ্ঠানে ক্লিয়ার কাট এইবার বলে দিচ্ছে যে বস্তুত ওয়েস্টার্ন সিভিলাইজেশনের শত্রু আসলে কারা। তার মুখ থেকেই সরাসরি শোনা যাক যে সে কি বলে। Threat to our freedom that is not often talked about enough. তুলসী গ্যাবার্ড কি বললেন? উনি বললেন যে আমেরিকার প্রতি যে প্রকৃত যে হুমকি, এইটা নিয়ে খুব বেশি কথাবার্তা, আলাপ আলোচনা, সমালোচনা এগুলো কিন্তু আসলেই হয় না। And it is the greatest near and long-term threat to both our freedom and our security, and that is the threat of Islamist ideology. এটা হলো আমেরিকার ফ্রি, অর্থাৎ গণতান্ত্রিক এবং মুক্ত স্বাধীনতার দেশ হিসেবে গড়ে তোলার জন্যে তাদের সামনে যে একেবারে দীর্ঘমেয়াদে অথবা স্বল্প মেয়াদে হুমকি, স্বল্প মেয়াদে হুমকি। এবং সেই হুমকিটা কি? সেই হুমকিটা হলো ইসলামিস্ট আইডিওলজি, অর্থাৎ ইসলামী আদর্শ। একেবারে একেবারে পরিষ্কার প্রাঞ্জল দ্ব্যর্থহীন কণ্ঠে উনি কিন্তু বললেন, যেটা নাকি অতীতে আমরা কখনো আমেরিকার গভর্নমেন্টের সাথে জড়িত কার মুখ থেকে খুব বেশি একটা আমরা শুনি নাই। এবং আজকে তুলসী গ্যাবার্ড কিন্তু সেটাই এখানে বলার চেষ্টা করছেন, এবং এটা অবশ্যই আমেরিকার ফরেন পলিসিতে নিশ্চিতভাবেই প্রভাব বিস্তার করবে। অর্থাৎ এতকাল ধরে আমেরিকার শত্রু ছিল কারা? কমিউনিস্ট দেশ বা কমিউনিজম, সমাজতন্ত্র এবং সাম্যবাদ। এখন এই গত প্রায় 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, তারপর থেকে এই 35 বছর আমেরিকার সামনে কিন্তু আর কোনো থ্রেট ছিল বলে তারা খুঁজে টুজে পায় নাই। বাট অবশেষে তারা এখন ইসলামকে তাদের একটা থ্রেট বলে তারা গণ্য করছে। অর্থাৎ মনে হচ্ছে যে সরকারিভাবে তারা প্ল্যান নিয়েছে ওই কমিউনিজম অথবা সমাজতন্ত্রকে যেভাবে তারা ট্রিট করতো এবং তাদেরকে পরাজিত করার জন্য তারা যেমন আদা জল খেয়ে লেগেছিল, সম্ভবত সেই কাজটা তারা করতে যাচ্ছে। উপস্থিত দর্শক শ্রোতাদের ব্যাপক করতালি প্রমাণ করে যে বস্তুত এই ধরনের কথা শোনার জন্য তারা উদ্গ্রীব ছিল, তারা এতদিন আগ্রহী ছিল, যেটা কিন্তু এতদিন কেউ বলতো না। যদিও কেউ কিছু বলতো, ঘুরিয়ে পেঁচিয়ে বলতো, কিন্তু তারা বস্তুত ঘুরিয়ে পেঁচিয়ে কথা শোনার চাইতে ডাইরেক্ট কথা শুনতে আগ্রহী ছিল, উদ্গ্রীব ছিল। এবং তুলসী গ্যাবার্ড যখন সেই কথাগুলো একেবারে পরিষ্কার প্রাঞ্জল ভাষায় বলল, তখন তারা বিপুল করতালি দিয়ে তাকে স্বাগত জানালো। When we look back to the attack on 9/11 that happened 24 years ago now, it changed so many of our lives, where thousands of Americans were killed by Islamist jihadis who attacked us on that day. 24 বছর আগে ইসলামিক টেরোরিস্ট অ্যাটাক যেটা ঘটেছিল নিউ ইয়র্কের টুইন টাওয়ারে, বিশ্ব বাণিজ্য কেন্দ্রে, যাতে হাজার হাজার লোক মারা যায়, যেটাকে বলা হয় যে 9/11। এবং উনি বললেন যে ওই ঘটনায় গোটা আমেরিকার মানুষের জীবনযাত্রা পাল্টে গেছিলো এবং বহু মানুষের জীবন পুরাটাই পাল্টে গেছিলো। তো তারপরে দেখি উনি কি বলেন। We were confronted with the reality of the lengths that they will go to try to attack the foundations of who we are as a country. 9/11 ঘটনা দেখিয়ে দিয়েছিল যে ইসলামিক টেরোরিস্টরা কত দূর যেতে পারে, এবং তারা বস্তুত আমেরিকার ফাউন্ডেশনে, অর্থাৎ আমেরিকার ফাউন্ডেশন কি স্বাধীনতা, বাক স্বাধীনতা, এর বিরুদ্ধে তারা ভয়ঙ্কর রকমভাবে আঘাত এনেছিল। It was a day that changed my life, probably like some of you in the room. It's what motivated me to enlist in the army, to go out and to fight and to defend our freedom and defeat those who are attacking us.
উনি বললেন 9/11-এর যে ঘটনা অর্থাৎ ইসলামিক টেররিস্টরা যা ঘটিয়েছিল এর প্রেক্ষিতে আমেরিকার বহু লোক বহু যুবক তারা উদ্বুদ্ধ হয়েছিল সেনাবাহিনীতে যোগ দিতে এবং একই সঙ্গে যারা নাকি আমেরিকার শত্রু যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা বিভিন্ন জায়গায় চলে গেছিল এবং তাদের মধ্যে হয়তো বা অনেকে এখানে উপস্থিত আছেন। But when we talk about this Islamist ideology, yes, it is the ideology that fuels terrorist groups like Al Qaeda and ISIS and Al Shabaab and Hamas and Boko Haram and others. উনি বললেন যে আল কায়দা, বোকো হারাম, আল শাবাব, তারপর আইএস অর্থাৎ ইসলামিক স্টেট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জঙ্গি সংগঠনের কথা আমরা জানি এগুলা তাদের আদর্শ কোথা থেকে পায়? ইসলাম থেকে পায়। অর্থাৎ উনি ইন অ্যানাদার ওয়ে উনি বলতে চাইলেন যে বস্তুত এই যে সন্ত্রাসী সংগঠন যেগুলো নাম বলা হলো এগুলো প্রকৃত ইসলামকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ উনি বলতে চাইলেন যে অনেক ক্ষেত্রে যে মডারেট মুসলমানরা এসে বলে না আইএসের সাথে বা আল কায়দার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তুলসী গ্যাবার্ট কিন্তু একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে তারা আসলে সঠিক কথা বলে না। এই আইএস অথবা আল কায়দা অথবা বোকো হারাম, যেমন বোকো হারাম ওই যে নাইজেরিয়াতে ব্যাপকভাবে খ্রিস্টানদের হত্যা করে না, এবং কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নাইজেরিয়ার সরকারকে বলেছিল যে তোমাদের দেশে খ্রিস্টানদের উপরে যে মুসলিম ফান্ডামেন্টালিস্ট মানে টেরোরিস্ট গ্রুপ বোকো হারাম খ্রিস্টানদেরকে হত্যা করছে, এটার ব্যাপারে তোমরা যদি কোনো ব্যবস্থা না নেও তাহলে আমরা গিয়ে কিন্তু ওখানে বোমা মারব, বোকো হারামের ঘাঁটিতে বোমা মারব। এবং সেই ঘটনাটা কিন্তু গত 2 দিন আগে ঘটিয়ে ফেলেছে আমেরিকা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ আমেরিকার নৌবাহিনী সেই ঘটনাটা কিন্তু ঘটিয়েছে। সুতরাং এই যে এই তুলসী গ্যাবার্ট যে কথাবার্তাগুলো বলছেন এখানে মনে হচ্ছে আমেরিকা এখন এই নীতিতে ফিরে গেছে। তারা অলরেডি রাষ্ট্রীয়ভাবে এখন আপাতত বলছে ইসলামিক জঙ্গি, ইসলামিক টেরোরিজম, বাট ইভেনচুয়ালি মনে হচ্ছে তারা ইসলামকে তারা শত্রু হিসেবে ঘোষণা দিয়েছে। এটা তাদের রাষ্ট্রীয় পলিসি। অতীতে যেমন তারা কমিউনিজমকে তাদের রাষ্ট্রীয় শত্রু হিসাবে ঘোষণা করেছিল এবং সেই ঘটনাটাই কিন্তু অলরেডি ঘটে গেছে, যেটা কিন্তু অলরেডি আমরা এই তুলসী গ্যাবার্টের বক্তব্য থেকে আমরা টের পাচ্ছি। এবং একই সাথে এটাও আমরা লক্ষ্য করছি যে এটা যে শুধুমাত্র বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না, এটা অলরেডি কাজের মধ্য দিয়ে কিন্তু প্রতিফলিত হচ্ছে। যেমন এই যে এই বোকো হারামের বিভিন্ন ঘাঁটিতে অলরেডি কিন্তু যে আমেরিকা বোমা মারছে, তাই না? And they must be defeated militarily. এই যে উনি বললেন যে দে মাস্ট বি ডিফিটেড মিলিটারিলি, অর্থাৎ সামরিকভাবে তাদেরকে কী করতে হবে? পরাজিত করতে হবে। এবং হ্যাঁ, সেই কাজটা বোকো হারামের উপরে তারা অলরেডি করেছে, কিন্তু আমার কাছে এখানে একটু দ্বিমত আছে। আসলে কোনো আইডিওলজিকে আপনি মিলিটারিলি আপনি পরাজিত করতে পারেন না। আইডিওলজিকে আপনার আইডিওলজি অর্থাৎ কাউন্টার আইডিওলজি দিয়ে আপনাকে করতে হবে, হটাতে হবে, পরাজিত করতে হবে। অর্থাৎ ইসলামিক টেরোরিস্ট বা টেরোরিজম বা ইসলামিস্ট যে আইডিওলজি সেইগুলোকে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং তুলে ধরে বলতে হবে যে দেখো এগুলা কিভাবে ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের শত্রু এবং কিভাবে তারা বস্তুত ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে ধ্বংস করতে চায়। এই জিনিসগুলো প্রকাশ্যে আসতে হবে, নইলে যদি মিলিটারিলি তাদের উপরে আক্রমণ করা হয় তাহলে তারা কিন্তু পরাজিত তো হয়ই না। যেমন আমরা কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে দেখি 20 বছর ধরে আমেরিকা এখানে বোমা কি কম মারছে না, মিসাইল কি কম মারছে না, কিন্তু তাই বলে কি তালিবানি যে আদর্শ অর্থাৎ তাদের যে ইসলামিস্ট আদর্শ, ইসলামিস্ট আইডিওলজি, সেটা কি এখান থেকে ধ্বংস হয়ে গেছে নাকি বা বিলুপ্ত হয়ে গেছে নাকি? না, বরং আরও অনেক শক্তিশালী হয়ে তারা ফিরে আসছে, তাই না? আমরা তো সেটাই দেখছি। আমেরিকার মনে হয় যে এখানে কিছু স্ট্র্যাটেজিক্যাল কিছু ত্রুটি বিচ্যুতি আছে, ওরা এখনও বুঝতে পারে না। ওরা মনে করে যে সব কিছুর সমাধান মনে হয় যে মিলিটারিলি করা যায়, এখানেই এদের গোয়ার তুমি। এবং হয়তো এমনও হতে পারে যে মিলিটারিলি সলভ করার চেষ্টা তারা বস্তুত করে। এখানে আরও একটা গেম আছে যে এইগুলা করবে, করে টোরে তারপরে অস্ত্রপাতি বিক্রি অর্থাৎ অস্ত্রপাতি ব্যবসারও একটা লক্ষ্য হতে পারে আমার ধারণা। কিন্তু আসল কথা হচ্ছে যে কোনো আইডিওলজিকে আপনি পরাজিত করতে পারেন একমাত্র কাউন্টার আইডিওলজি দিয়ে,
অস্ত্রপাতি খুন খারাপি করে কোনো ওই আইডিওলজিকে আপনি পরাজিত করতে পারেন না। এবং সেই আইডিওলজির অনুসারী যদি হয় কোটি কোটি, তাহলে আপনি তাদেরকে কিভাবে আপনি পরাজিত করবেন মিলিটারিলি? অবশ্যই এই সমস্ত লোকের কাছে, মানে যারা নাকি উগ্রবাদী সন্ত্রাসবাদী হয়ে গেছে এবং যারা নাকি তথাকথিত মডারেট, তারা তো আবার মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করে। তাহলে এখানে শুধুমাত্র অল্প কিছু লোক যারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে, শুধুমাত্র তারাই যে শত্রু তা তো না, তাদের যারা মানসিকভাবে সমর্থন করে তারাও তো শত্রু, তাই না? তো তাহলে এই যারা, মানে এদের সংখ্যা কি কোটি কোটি, তাহলে এদের মনোজগতে পরিবর্তনের জন্য আইডিওলজিক্যালি এদের সামনে কাউন্টার মেজার দিতে হবে, কাউন্টার আইডিওলজি তুলে ধরতে হবে, অথবা তারা যে আইডিওলজি বিশ্বাস করে ওইটা যে আসলে মানব জাতির জন্য ধ্বংসাত্মক, অ্যাটলিস্ট এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরতে হবে। তাহলে ওরা হয়তো চিন্তা ভাবনা করবে যে হ্যাঁ, তাহলে কী করা যায়, আমাদেরকে টিকে থাকতে গেলে কী করা যায়। আর যদি সেটা না করে তাহলে তারা টিকে থাকতে পারবে না। এই ধরনের মেসেজ তাদের সামনে তুলে ধরা উচিত। But this Islamist ideology is a direct threat to our freedom because at its core it is a political ideology that seeks to create a global caliphate that governs us here in America, threatening Western civilization, governance by Sharia law. এই যে আরও পরিষ্কার করে তুলসী গাওয়াট কিন্তু বলে দিলেন যে এই মুসলমানদের আসলে মূল লক্ষ্য কী। ইসলামিক যে সমস্ত আইডিওলজিস্ট যারা, অর্থাৎ ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট গ্রুপ এবং তাদের সমর্থনকারী সাধারণ তথাকথিত মডারেট মুসলমান, তাদের লক্ষ্য হলো যে ওয়ার্ল্ড ওয়াইড খিলাফত প্রতিষ্ঠিত করবে এবং যেটা নাকি শাসিত হবে কি শরিয়া ল দিয়ে, ইসলামিক ল দিয়ে। আর সেটা যদি হয় তাহলে মানুষের কোনো ব্যক্তিগত স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এগুলো কোনো কিছুই থাকবে না। এবং যেগুলো কিন্তু আমরা দেখি, এই যে মনে করেন যে আফগানিস্তানে, সেখানে ইসলামিক শরিয়া ল প্রতিষ্ঠিত না, সেখানে কিন্তু কোনো বাক স্বাধীনতা নেই, সেখানে কোনো গণতান্ত্রিক অধিকার নেই, এবং সেখানে আপনি যেমন ইচ্ছা খুশি আপনি বক্তব্য বিবৃতি আপনি দিতে পারেন না। সেখানে এমনকি ওই যে ইসলাম বাদ দেন, শুধুমাত্র তালেবানদের যদি কেউ সমালোচনা করে তাহলে কিন্তু তার শাস্তি কল্লা ফেলে দেওয়া। আমি জানি না, অনেক শ্রোতা দেখলাম যে বলে যে কল্লা ফেলে দেওয়া মানে কি? আরে কল্লা ফেলে দেওয়া মানে মাথা ফেলে দেওয়া, বুঝেন নাই? ইসলামিক আইডিওলজি এতটাই স্ট্রং যে আমরা কিন্তু লক্ষ্য করি যে খোদ এই যে আমেরিকা, তাই না, যেখানে যে তুলসী গাবার্ড হলো, ওখানকার যে ওই গোয়েন্দাদের হেড, গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোর হেড, সেই খোদ আমেরিকাতে ওখানে মুক্ত স্বাধীন পরিবেশে বসবাস করে তথাকথিত যে সমস্ত মডারেট মুসলমান, তারাও কিন্তু খোদ ওই আমেরিকাতে ইসলামিক খালিফেট চায়। গোটা পৃথিবীতে তো চাই, ওখানেও চায়। এবং অদ্ভুত ব্যাপার, যে স্বাধীনতা তারা এনজয় করে, যে বাক স্বাধীনতা এনজয় করে, যে ফ্রিডম, যে ডেমোক্রেটিক রাইটসগুলো এনজয় করে, তারা কিন্তু ইসলামী খালিফেট প্রতিষ্ঠা করে তারা সমস্ত অধিকারগুলোকে জলাঞ্জলি দিতে চায়। তারা স্বেচ্ছায় বন্দী হতে চায়, স্বেচ্ছায় তারা দাস হতে চায়। অদ্ভুত ব্যাপার না? কোন ধরনের মেন্টালিটি, চিন্তা করা যায়। এখন আমেরিকা আজকে থেকে প্রায় 250 বছর আগে জর্জ ওয়াশিংটন কর্তৃক যখন স্বাধীন হয়েছিল, সেই 1776 সালে, তাই না, 1776 সাল, তো সেখানে তারা যে কনস্টিটিউশন রচনা করছিল, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এভরি সিটিজেন উইল হ্যাভ ডেমোক্রেটিক রাইটস, ফ্রিডম অফ রিলিজিয়ন, ক্লিয়ার কাট। এবং এটার ভিত্তিতে কিন্তু আমেরিকার ফ্লোরিশমেন্ট। আমেরিকায় যদি এই ধরনের সুযোগ সুবিধাগুলো না থাকতো তাহলে আজকের আমেরিকা হতো না, আজকের একক পরাশক্তি হতো না। এটাই কিন্তু বলতে হবে। এখানে যদি কোনো জগদ্দল পাথরের মতো কোনো একনায়ক শাসক বা কোনো একনায়কতান্ত্রিক স্বৈর শাসক বা স্বৈর শাসন ইত্যাদি ইত্যাদি থাকতো, যেমন আমি যদি বলি যে এখানে যদি কমিউনিজম থাকতো, সমাজতন্ত্র থাকতো, তাহলে কিন্তু এরা এত উন্নত হতে পারতো না। আমরা সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়েই দেখেছি যে এক সময় তারা ঠিকই অনেক এগিয়ে গেছিলো, বাট একটা লেভেলে এসে তাদের অগ্রগতি কিন্তু থেমে যায়। তারা পশ্চিমা দুনিয়ার অগ্রগতির তুলনায় অনেক পিছনে পড়ে যায়। এবং যেহেতু নাগরিকদেরকে তারা কোনো সুযোগ সুবিধা সেইভাবে দিতে পারছিল না, এবং একই সাথে তাদের আত্মিক যে একটা ব্যাপার ছিল, কারণ সোভিয়েত ইউনিয়নে তো নাস্তিকতা প্রচার করা হতো, তাই না? তো মানুষ তো অত জ্ঞানী না যে তারা নাস্তিক হতে পারে। সেখানে খ্রিস্টিয়ানিটিকে অবদমন করা হতো, এবং এই জন্যে মানুষ কিন্তু যখন মনে করেন খাইলেও দাইলেও ফুর্তি করলো ভালো কথা, কিন্তু যখন সে একাকী থাকে
তখন সে কিন্তু একটু নিজের জীবন সম্পর্কে চিন্তা করে যে আমি কেন জন্মাইলাম, কী কারণে জন্মাইলাম, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী। যদিও আমরা জানি যে বিবর্তনের মধ্য দিয়ে জাস্ট বাই অ্যাক্সিডেন্ট আমরা সৃষ্টি হয়েছি, এগুলো আমরা জানি। জানার পরও যেহেতু আমরা চিন্তা ভাবনা করতে পারি, কল্পনা করতে পারি, সেহেতু আমাদের মনের মধ্যে ওই প্রশ্নগুলো কিন্তু চলে আসে। এবং এটাও আমরা জানি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব হিউম্যান মেড, এমন না যে এগুলা সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছে, বিষয়টা হলে এমন না। কিন্তু ইভেনচুয়ালি এই ধর্মগুলোর মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলা মানুষের আত্মিক খোরাক দিতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে তো সেই ধর্ম বেছে নিতে হবে যে ধর্ম আপনাকে আত্মিক খোরাক বেশি দিবে, অর্থাৎ স্পিরিচুয়ালিটি বেশি দিবে। যদি কোনো ধর্ম আপনাকে হিংসা বিদ্বেষ ছড়াতে শিখায়, বা যে ধর্ম আপনাকে বলে যে ওই ধর্মের বিরুদ্ধে যারা আছে তাদের মেরে ফেলো, কেটে ফেলো, আক্রমণ করো, যুদ্ধ করো, ভাই ওইটা তো স্পিরিচুয়ালিটি আপনাকে দেয় না। ওই ধর্ম তো আপনাকে স্পিরিচুয়ালিটি দেয় না। আপনার ধর্ম যারা মানবে না তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, তাদের কল্লা ফেলে দেবেন, তাদেরকে হত্যা করবেন। ভাই হোয়াট কাইন্ড অফ স্পিরিচুয়ালিটি ইজ দ্যাট? এইটা তো আপনাকে শান্তি দেয় না, এটা তো আপনাকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে না, তাই না? আপনি যে একটা হিউম্যান বিইং, এর মানেই তো হলো যে আপনার নীতি আছে, আপনার জ্ঞান আছে, আপনার স্পিরিচুয়ালিটি আছে, আপনার বোধ আছে, বুদ্ধি আছে, নীতি আছে। ভাই আপনি আপনার আদর্শ যে মানবে না তাকে আপনি হত্যা করবেন, তাহলে আপনার সাথে ওই বনের ওই হিংস্র যে পশুগুলা যেমন হায়না, তার সাথে কি তফাৎ? অতএব আপনি রিলিজিয়াস আইডিওলজি কিছুটা লাগবে, যদিও আমরা জানি যে এই রিলিজিয়াস আইডিওলজিগুলো এগুলো হিউম্যান মেড এবং মানুষই তাদের প্রয়োজনে তৈরি করেছিল। কিন্তু সেই ধরনের রিলিজিয়ন যদি আপনি পছন্দ করেন যা আপনাকে আসলে মানুষ না পশু বানায়, ভাই তাহলে তো আপনি সভ্যতার এগেনস্টে চলে গেলেন, তাই না? তো যাই হোক, তুলসী গ্যাবার্ডের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টা অনেকটা প্রকাশিত হয়ে গেল এবং এ থেকে বোঝা গেল যে এই আমেরিকার এখন পলিসিটা কী হতে যাচ্ছে। তারা এখন ওয়ার্ল্ড ওয়াইড সম্ভবত এখন বলছে ইসলামিক আইডিওলজি, না? 2 দিন পরে দেখবেন যে বলবে যে খোদ ইসলামই হলো একটা মানে এমন আইডিওলজি যেটা নাকি একেবারে মানবতার বিরুদ্ধে, যেটা নাকি সভ্যতার বিরুদ্ধে, এরকম বলবে। এখন ইসলামিক আইডিওলজি দিয়ে এখনও কিছুটা ওই যে পলিটিক্যাল কারেক্টনেস ভাষা ইউজ করছে, বাট সেই দিন বেশি দূরে নাই যখন এরাই বলা শুরু করবে ইসলাম ইজ এগেনস্ট হিউম্যান সিভিলাইজেশন, ইসলাম ইজ এগেনস্ট অল কাইন্ডস অফ এথিক্স, এটাই বলবে। এবং বলে দেখবেন যে ওয়ান আফটার অ্যানাদার তারা কিন্তু করে দেবে, ব্যান করে দিবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে দেখা যাবে যে চায়না যে পদ্ধতি অনুসরণ করছে অনেকটা সেই দিকেই তারা ধাবিত হবে। এবং এটা হওয়া ছাড়া তো কোনো গতি নেই, কিন্তু কোনো গতি নেই। তবে হ্যাঁ, খালি ব্যান করে দিলে তো হবে না। পৃথিবীতে যত ধর্মীয় আদর্শ আছে বা যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের ভিতর বাহির এগুলো মানুষকে জানানো উচিত। খ্রিস্টিয়ানিটি, হিন্দুইজম, বুদ্ধিজম, ইসলাম, জুডাইজম, সব কিছুর মধ্যে কী আছে এগুলো আসলে প্রচার করা উচিত, এক শ্রেণীর লোকদের প্রচার করা উচিত এবং তারপরে মানুষকে স্বাধীনতা দেওয়া উচিত। এখন তোমরা বেছে নাও যে আসলে কোন ধর্মের মধ্যে থাকলে, যদি আমরা জানি এই ধর্মগুলো আসলে মানুষের তৈরি, এগুলো ইট হ্যাজ নট কাম ফ্রম অলমাইটি গড or almighty creator, no, all are human made, but in spite of that you should have a choice of religion which will give you some kind of spirituality that will give you some kind of happiness and peace in mind, right? আমার তো মনে হয় যে এরকমই হওয়া উচিত। ধন্যবাদ।